25শে সেপ্টেম্বর সন্দীপ ঘোষের নার্কো টেস্টের শুনানির আবেদন সিবিআই এর একই দিনে অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্টের আবেদন। যে কথা আমরা বারবার বলছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, একদিকে 25শে সেপ্টেম্বর সন্দীপের নার্কো টেস্টের শুনানির সম্ভাবনা এবং অভিজিতের জন্য আমরা জানি যে পলিগ্রাফের জন্য ইতিমধ্যেই বলা হয়েছে, কি এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে? দেখো, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট জরুরি। তার জন্য এর আগের দিন তাদের যেদিন প্রোডাকশন ছিল শিয়ালদা আদালতে, সেদিনেই আবেদন জানানো হয়েছিল এবং আদালতের তরফ থেকে আজকের দিন ধার্য করা হয় যে এই নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের শুনানি আজকে হবে। কিন্তু সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয়েছে এই শুনানিতে সিএফএসএল এর একজন বিশেষজ্ঞ আধিকারিক তার উপস্থিত থাকাটা দরকার, কিন্তু আজকে তিনি উপস্থিত থাকতে পারছেন না। আগামী 25 তারিখ যেদিন এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নেক্সট প্রোডাকশন ডেট আছে, সেই দিনেই এই পলিগ্রাফ এবং নার্কো টেস্টের বিষয়ের যে আবেদন সেই দিনেই সেই আবেদনের শুনানি করা হোক। এবং এখনো পর্যন্ত বলতে গেলে আদালত সেই দিনটিকেই ধার্য করতে চলেছে এমনটা জানা যাচ্ছে, অর্থাৎ 25 তারিখ, অর্থাৎ নেক্সট যেদিন প্রোডাকশন আছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলে, সেদিনেই তাদের এই খুন এবং ধর্ষণ মামলায় পরবর্তী প্রোডাকশনের ডেট, সেদিন শুনানি, এবং সেই দিনেই এই দুজনের নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের শুনানি হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সৈকত, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো উঠে এলো। 25শে সেপ্টেম্বর সন্দীপ ঘোষের নার্কো টেস্টের শুনানির আবেদন, একই দিনে অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ টেস্টের আবেদন। ধন্যবাদ। আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জেল হেফাজত, সন্দীপের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। সিবিআই হেফাজতে থাকায় আজ আদালতে হাজির করা যায়নি। আমাদের সঙ্গে তুলিকা রয়েছেন টেলিফোন লাইনে। তুলিকা, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত সন্দীপের ফের জেল হেফাজত? দেখো, ইতিমধ্যেই সন্দীপ চারজনকে আদালতে পেশ করা হয়, তবে যেহেতু অন্য একটি মামলা সন্দীপ ঘোষ। আমরা তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না তুলিকা, কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সম্ভবত। তুমি এমন কোনো জায়গায় যাও যাতে করে আবার তোমার সঙ্গে আমরা কথা বলতে পারি। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপের জেল হেফাজত, সন্দীপের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই হেফাজতে থাকায় আজ আদালতে হাজির করা যায়নি। আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ সহ 4 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। 8ই আগস্ট থেকে ডিউটিতে আসেননি অভিক দে, বিস্ফোরক দাবি এসএসকেএমের ডিনের। স্বাস্থ্য ভবনকে চিঠি এসএসকেএমের ডিনের। 8ই আগস্ট বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করাননি অভিক, চিঠি লিখে অভিযোগ জানালেন এসএসকেএমের ডিন। ইতিমধ্যেই সিবিআই নজরেও রয়েছেন এই অভিক দে, এসএসকেএমের চিকিৎসক, এবং তার আগে তিনি বর্ধমানেও কাজ করেছেন, বর্ধমান মেডিকেল কলেজেও কাজ করেছেন। 8ই আগস্ট অর্থাৎ অপরাধের ঠিক একদিন আগে, সেই দিন থেকে বায়োমেট্রিকও রেজিস্ট্রেশন করাননি অভিক। 8ই আগস্ট থেকেই ডিউটিতে আসেননি অভিক দে, এমনই বিস্ফোরক দাবি করছেন এসএসকেএমের ডিন। অথচ এই অভিক দেকেই ক্রাইম সিনে অর্থাৎ অপরাধ স্থলে দেখা গিয়েছিল 9 তারিখ, যখন অভয়ার দেহ উদ্ধার হয় সেমিনার রুমে। তার ঠিক বাইরেই যে মেলা বসেছিল রীতিমতো, সেখানেই অভিক দেকে দেখা গিয়েছিল ছবিতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, নিজের কর্মস্থলে যাননি এই অভিক দে 8 তারিখ থেকে, অথচ 9 তারিখ তাকে দেখা যাচ্ছে। এসএসকেএমের ডিনের তো বিস্ফোরক অভিযোগ। একদমই বিশাখা, দেখো, এসএসকেএম এর ডিন প্রফেসর অভিজিৎ হাতরা যে চিঠি ডিএমই কে লিখেছেন, সেই চিঠির কপি আমাদের হাতে, এবং সেখানে তিনি স্পষ্টতা বলছেন যে জেনারেল সার্জারি বিভাগ থেকে যেটা এসএসকেএম কর্তৃপক্ষকে জানানো হয় যে এই অভিজ্ঞতে 8 তারিখ থেকে কোনো ছুটি না নিয়েই বা কোনো প্রপার ইন্টিমিডেশন ছাড়া, অর্থাৎ কোনো প্রপার ভাবে ছুটি অ্যাপ্লাই না করে বা কাউকে কিছু না জানিয়েই ডিউটি থেকে অনুপস্থিত হয়ে যান। এবং একই সঙ্গে অভিজ্ঞদের যে পিজিটির যে আইডেন্টিটি কার্ড, সেই আইডেন্টিটি কার্ড তিনি ডিন অফিস থেকে সংগ্রহ করেননি।
তার পাশাপাশি 20শে ফেব্রুয়ারি 2024 থেকে এসএসকেএমের জেনারেল সার্জারির এমএস এর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হওয়া সত্ত্বেও কোনো বায়োমেট্রিক যে এনরোলমেন্ট, সেই বায়োমেট্রিক এনরোলমেন্টও করানি অভিক দে। অর্থাৎ 8 তারিখ থেকে তিনি এসএসকেএম হাসপাতালে অনুপস্থিত, কিন্তু 9 তারিখ সকালে সেমিনার রুমে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার রুমে হঠাৎ করেই অভিক দে তিনি প্রকট হলেন, এমনটা অনেকে বলছেন। নিজের মেডিকেল কলেজে তিনি গেলেন না, বা তার নিজের আইডেন্টিটি কার্ড সংগ্রহ করলেন না, এমনকি কাউকে কিছু জানালেনও না যে তিনি কেন আসছেন না বা এখন অবধি তিনি কেন এসএসকেএম যে হাসপাতাল সেই হাসপাতালে পৌঁছচ্ছেন না। কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে চেস্ট মেডিসিনের সেমিনার রুম, যেখানে অভয়ার দেহ উদ্ধার হয়, সেখানে পরের দিন সকালে তিনি হাজির হয়ে গেলেন। এমনকি সন্দীপ ঘোষের সঙ্গেও একসঙ্গে তাকে দেখা গেল। আর এখানেই কিন্তু সংশয় তৈরি হয়েছে, এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, কেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে কিছুই জানালেন না, এমনকি জেনারেল সার্জারি যে বিভাগ, সেই বিভাগকেও তিনি কিছু জানালেন না। 8 তারিখ থেকেই তিনি কেন অ্যাবসেন্ট, তিনি কেন অনুপস্থিত? স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসএসকেএম এর ডিনের যে অভিযোগ তার ভিত্তিতে। ধন্যবাদ ভাস্কর। এদিকে অভয়ার ময়না তদন্ত নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের এক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। এরপরে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী। নির্যাতিতার কাকা বলে চাপ দেয় ওই ব্যক্তি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে স্বাক্ষর সঞ্জীবের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যে কথা ইতিমধ্যেই জানিয়েছেন অধ্যাপক অপূর্ব বিশ্বাস, স্বীকারোক্তি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। এবং এই শুভেন্দু অধিকারী এরপরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সরব হয়েছেন, সেখানে তিনি লিখেছেন, নির্যাতিতার কাকা বলে চাপ দেয় ওই ব্যক্তি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে স্বাক্ষর সঞ্জীবের। এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। খুশি অখুশিতে তদন্ত এগুলো নিয়ে বলা সম্ভব নয়। আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক, কিন্তু তদন্ত তো ওইভাবে হয় না। তদন্ত তথ্য প্রমাণের উপরে হয়। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক, কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। তথ্য প্রমাণই তো এরা রাখেনি, সব তো মিটিয়ে দিয়েছে। সেই জন্য তো আমরা খুব চিন্তিত, আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা। তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে, কিচ্ছু করার নেই। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি 1000 জন যদি পা মারিয়ে দেয়, ফুটপ্রিন্ট পাওয়া যায়, জুতোর ছাপ যদি 1000 জনের পাওয়া যায়, সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল, রাখেনি, কোনো কিছু তো করেনি। মেয়েটির দেহের চাদর 3 বার রং পরিবর্তন হয়েছে, সবুজ, লাল, নীল, এক একবার এক একজন বলছে। কি হয়েছে ভগবান জানে। এই নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শুনুন। পুরোপুরিভাবে আপনারা দেখেছেন এক্স কাউন্সিলর সে পোস্টমর্টমের সময় ডাক্তারকে বলেছে আমি তিনি নির্যাতিতা, তার আঙ্কেল নাম দিয়ে সই করেছে। এবং তিনি একজন ডিএমসির সিপিএমের এক্স কাউন্সিলর ছিলেন এবং তিনি বলেছেন যদি এখনই পোস্টমর্টম না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবো। মানে ভাবুন থ্রেট কালচার কিরম ভরে গেছে এবং শিক্ষিত মানুষরা তারা চুপ করে আছে। আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক, এদের প্রত্যেককে সিবিআই খুব তাড়াতাড়ি জেলে। অভিনেতা অরিত্র দত্ত বণিক কি বলছেন, শুনুন। যদি স্ট্র্যাটেজিক অপারেশনটা দেখেন, প্রথম দিকে তারা চেষ্টা করেছিল ওকে অসুস্থ প্রমাণ করবার, মৃত্যু হয়ে গেছে তখনও, কিন্তু প্রমাণ করেছে অসুস্থ। তারপরে বলেছে আত্মহত্যা, তারপরে বলেছে যে অসুস্থ আছে, ইমার্জেন্সিতে ভর্তি করেছি। নানা রকমভাবে চেষ্টা করা হয়েছিল এইটা প্রমাণ করবার যে চিকিৎসার জনিত কারণে হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু সেই যুক্তিটা যেহেতু ধোপে টেকেনি, তারপরে কিন্তু তারা বুঝতে পেরে গেছিল যে যদি এই শবদেহটা থেকে যায়, এই শবদেহটা থেকে গেলে সেখান থেকে কিন্তু অ্যাডভান্স ফরেনসিক করলে রকমারি তথ্য বেরিয়ে আসবে এবং এত আলোচনাই করতে হবে না। ফরেনসিক সায়েন্স এত উন্নত যে এই শবদেহ থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমাদের সামনে চলে আসতো। একটা মানে পরিষ্কার স্পষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমাণ লোপাট করবার জন্যেই রাজ্য সরকারের একদম চোখের সামনে দিয়ে তাদের নির্দেশে এই প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই তাড়াতাড়ি ময়নাতদন্ত করে মৃতদেহকে গায়েব করা হয়েছে।